আজ আমি আপনাদের সাথে মাইন্ড পারফরম্যান্সের একটা উল্লেখযোগ্য টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম SQ3R। খুব ইন্টারেস্টিং। SQ3R। S means survey, Q means question, and 3R means 1R reading, second recite, third review। তো এই টেকনিক কিভাবে আমাদের মাইন্ড পারফরম্যান্সকে ইমপ্রুভ করতে হেল্প করে তাই নিয়ে আজকের আলোচনা সংক্ষেপে। হাউ টু প্র্যাকটিস SQ3R রিডিং মেথড: সার্ভে, কোশ্চেন, রিড, রিসাইট অ্যান্ড রিভিউ। আমরা টেকনিক্সগুলো নিয়ে একটু কথা বলবো। কি আছে এখানে? এই যে SQ3R, এটা কিন্তু পড়াশোনার একটা বিশ্ববিখ্যাত পদ্ধতি এবং বৈজ্ঞানিক পদ্ধতি, এবং কঠিন বিষয় সহজে আয়ত্ত করার জন্য এই টেকনিকটি আবিষ্কৃত হয়েছে, এবং এটা আমি আমার মাইন্ড পারফরমেন্স কোর্সে ইনকর্পোরেট করেছি। যারা ভবিষ্যতে আপনারা আমার মাইন্ড পারফরমেন্স কোর্সে জয়েন করবেন তারা বিস্তারিতভাবে প্র্যাকটিক্যালি এই টেকনিক্সটা শিখবেন। সংক্ষেপে বোঝানোর জন্য এবং প্র্যাকটিস করার জন্য আমি এই টেকনিকটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। প্রথমে একটা স্ট্র্যাটেজির কথা বলেছি আমি, স্ট্র্যাটেজিক সার্ভেইং। সাধারণভাবে কোনো গভীরভাবে পড়াশোনা শুরু করার আগে পুরো অধ্যায়ের একটা রূপরেখা তৈরি করা উচিত, ছাত্রছাত্রীদের বলছি। মানে টেকনিকটা কীরকম হবে না, মূল টেক্সট পড়ার আগে মাত্র 2-3 মিনিটের মধ্যে ছাত্রদের কি করতে হবে, হেডলাইন, সাবহেডিং, সেখানে যা ছবি আছে, চার্ট, অধ্যায়ের শেষে সারসংক্ষেপ, প্রশ্নপত্র কি আছে সেগুলো নিয়ে দেখবে। ডিটেলস চ্যাপ্টারটা তখন কিন্তু সে পড়বে না। এটাকে স্ট্র্যাটেজিক সার্ভেইং। সার্ভে করতে গেলে যেমন যে ইনফরমেশন নেওয়া হয় সেভাবে এইগুলো আগে সার্ভে করে নেওয়া। এতে সুবিধে কি হবে, ব্যাপারটা পড়তে, সাবজেক্টটা পড়তে, চ্যাপ্টারটা পড়তে না, মস্তিষ্কের মধ্যে একটা মেন্টাল ম্যাপ, মানসিক ম্যাপ তৈরি হয়ে যাবে। এবং যখন ওই চ্যাপ্টারটা তখন একজন ছাত্র বা ছাত্রী পড়তে বসবে তখন যেটা হবে, এই মেন্টাল ম্যাপ তাকে কিভাবে হেল্প করবে না, তার মস্তিষ্ক তখন আগে থেকেই জানে যে কোন তথ্যটা কোথায় আছে, তাহলে মূল পড়া শুরু করলে দ্রুত সে সেটা তাড়াতাড়ি বুঝতে পারবে। সেই জন্য এই টেকনিককে বলা হয় স্ট্র্যাটেজিক সার্ভেইং। এই সার্ভেইংয়ের কাজটা করে নিলে পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে একটা বড় চ্যাপ্টার বা বড় প্রশ্নের উত্তর মনে রাখতে খুব সহজ হবে। সেকেন্ড কি আছে দেখি, এখানে বলছে অ্যাক্টিভ কোশ্চেনিং, প্রশ্ন তৈরি করার অভ্যেস, খুব ইম্পর্টেন্ট। আমরা যা পড়ছি, পড়া তথ্য সবসময় গ্রহণ করলেই হবে না, নিজের ভেতরে কৌতূহল তৈরি করতে হবে। আর কৌতূহল তৈরি করতে গেলে প্রশ্ন করা দরকার। টেকনিকটা কি বলছে না, প্রত্যেকটা হেডিং বা সাবহেডিংকে কোশ্চেনিংয়ে রূপান্তর করা। যেমন ধরুন একটা এক্সাম্পল দিয়ে, ধরুন একটা সাবহেডিং লেখা আছে যে শালক সংশ্লেষ। আপনি একটা প্রশ্নের মাধ্যমে ওটাকে মনে রাখুন যে শালক সংশ্লেষ উদ্ভিদের জন্য কেন জরুরি, উদ্ভিদদের জন্য কেন জরুরি। এতে কি হবে না, যখন আমাদের মস্তিষ্ক কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজে তখন তার পড়ার প্রতি মনোযোগ কয়েক গুণ বেড়ে যায়, কেননা সেই প্রশ্নটার উত্তর সলভ করার জন্য কিন্তু আমাদের ব্রেন অ্যাক্টিভ হয়ে থাকে। এবং তথ্যটা যখন সে কালেক্ট করে এবং মেমোরিতে কনভার্ট হয় তখন সেটা অনেক দিন স্মৃতিতে স্থায়ীভাবে থাকতে পারে। সেজন্য এই অ্যাক্টিভ কোশ্চেনিং পদ্ধতি এই SQ3R এর একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এরপরে আমরা দেখব থার্ড পয়েন্ট। সেখানে বলছে ফোকাসড ডিপ রিডিং, মনোযোগ দিয়ে পড়া। মনোযোগ দিয়ে তো অবশ্যই পড়তে হবে, কিন্তু স্পেসিফিকেশন আছে। তৈরি করা যে প্রশ্নপত্র করা হলো তার উত্তর খোঁজার জন্য টেক্সটটি কিন্তু প্রথমে মনোযোগ সহকারে পড়তে হবে। এই যে ফোকাসড ডিপ রিডিং কিভাবে হবে না, গুরুত্বপূর্ণ তথ্য এবং সেখানকার যে কিওয়ার্ডস এবং তৈরি করা প্রশ্নের উত্তরের যে ইম্পর্টেন্ট হেডলাইন কিওয়ার্ডসগুলো আছে সেইটাকে শুধু মাথায় নিতে হবে। অপ্রয়োজনীয় শব্দগুলো বা শব্দগুচ্ছের পেছনে সময় নষ্ট করা চলবে না। উপকার কি হবে না, এতে এই যে প্যাসিভ রিডিং, যান্ত্রিকভাবে পড়া, সেটাকে বন্ধ করবে।
করে ছাত্ররা কি করবে না, অ্যাক্টিভ লার্নিংকে নিশ্চিত করবে। মানে তাতে কি হবে, পড়ার গতি বাড়বে এবং বোঝার ক্ষমতা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। সেজন্য এই ফোকাসড ডিপ রিডিং ইম্পর্টেন্ট পার্টটা নিয়ে শুধু তাদের করতে হবে, যাতে সহজে সেই টোটাল চ্যাপ্টার বা সেই প্রশ্নের উত্তরটা সে খুব ভালোভাবে মনে রাখতে পারে। এরপর আরও দুটো স্ট্র্যাটেজির কথা বলবো, সেটা হচ্ছে 4 নম্বর স্ট্র্যাটেজি, বলা হচ্ছে ভার্বাল অ্যান্ড মেন্টাল রিসাইটেশন। আমরা অনেকে ছাত্রছাত্রীরা কি করি, পড়া শেষ করেই কিন্তু বই বন্ধ করে দিই। পড়া শেষ করে বই বন্ধ করলে চলবে না। পড়া শেষ করে বই বন্ধ করে যে তথ্যটা আমি, যে ইনফরমেশনটা পেলাম, সেটাকে কনভার্ট হতে হবে আমার মেমোরি সেন্টারে। সেই তথ্যগুলো নিজের ভাষায় যদি সে বলার চেষ্টা করে, সেটা হচ্ছে উচিত করা। এবং কি টেকনিকে করবে না, চ্যাপ্টারের কোনো একটা পার্ট পড়ার পরে একজন ছাত্র চোখ বন্ধ করে বা তার স্টাডি রুমে যদি একটা আয়না থাকে, মিরর থাকে, সেই আয়নার সামনে দাঁড়িয়ে এমনভাবে সেই পড়াটা সে ব্যাখ্যা করবে যেন সামনের কাউকে সে বোঝাচ্ছে। অন্যকে শেখালে খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত তথ্য মনে থাকে, আমাদের মেমোরাইজেশন ক্যাপাসিটি অনেক বেশি বাড়ে। তাহলে মস্তিষ্কের স্মৃতিশক্তিকে এইভাবে আমরা যদি চ্যালেঞ্জ জানাই, তাহলে সেটা অনেক তাড়াতাড়ি মনে থাকবে। আর কোনো একটা সাবজেক্ট যখন নিজের ভাষায় কোনো ছাত্র বলতে পারবে, এটার মানে হচ্ছে প্রকৃত অর্থে সেই ছাত্র বা ছাত্রীটি সেই তথ্যটি বা সেই ইনফরমেশনটি খুব ভালোভাবে আত্মস্থ করেছে এবং বুঝেছে। তাতে কি হবে না, দীর্ঘমেয়াদী স্মৃতিতে সেটা রিটেন করতে তার অনেক সহজ হবে। সবশেষে আরও একটা টেকনিকের কথা বলবো, যেটাকে বলা হয় সিস্টেমিক রিভিউ সাইকেল। কি আছে, অনেকে মনে করে যে একবার পড়লে তার সবকিছু মনে থাকে। একবার পড়া কিন্তু যথেষ্ট নয়। তথ্যটি স্থায়ী করার জন্য আমরা সবাই জানি সায়েন্টিফিক রিভিশন মেথড আছে, রিভিশন করা দরকার। এই SQ3R মেথডে রিভিশন কথাটা আছে, রিড, রিসাইট অ্যান্ড রিভিউ। তো পড়ার 24 ঘন্টা পরে প্রথম রিভিশনটা করতে হবে, 1 সপ্তাহ পরে দ্বিতীয় রিভিশনটা করতে হবে এবং পরীক্ষার আগে চূড়ান্তভাবে আরেকবার রিভিশন করতে হবে। এবং রিভিশনের সময় যেটা ইম্পর্টেন্ট সেটা করতে হবে, কিন্তু পুরো অত বড় প্রশ্নের উত্তর, 25 নম্বরের প্রশ্নের 4-5 পৃষ্ঠা উত্তর কিন্তু সবটা সে পড়বে না। নিজের নোট করা সেই প্রশ্নটা কেন্দ্র করে নিজে যে নোট করেছে, প্রশ্নকে ফলো করে নিজের করা নোটটাই শুধু সে ফলো করবে, পুরো টপিক তখন পড়বে না। এর উপকারিতা কি না, আমাদের যে ফরগেটিং কার্ভ সবসময় আমাদের কিন্তু ডাইভার্ট করে, ডিস্টার্ব করে। এই পদ্ধতিটা ফলো করলে আমাদের ফরগেটিং কার্ভকে আমরা রোধ করতে পারবো, আটকাতে পারবো। এবং নিয়মিত এই প্রশ্নপত্রগুলো রিভিউ করলে কোনো রকম মানসিক চাপ ছাড়া নিখুঁতভাবে সব তথ্য একজন ছাত্র বা ছাত্রীর কিন্তু মনে পড়বে। এই হচ্ছে 5 নম্বর টেকনিক, যেটাকে সংক্ষেপে বলা হয় সিস্টেমিক রিভিউ সাইকেল। আমরা কনক্লুশনে কি রেখেছি দেখি। কনক্লুশনে কনক্লুশনটা দেখব। সত্যি সত্যি এই SQ3R এই পদ্ধতিটা একজন সাধারণ শিক্ষার্থীকে কিন্তু সুপার লার্নারে পরিণত করতে পারে। কি হবে না, যদি এই টেকনিকটা কেউ ফলো করে ঠিকভাবে, তাহলে বড় সিলেবাসের নিয়ে যে ভয় থাকে সেগুলো তাদের কেটে যাবে, পড়াশোনার সময় অনেক কমে আসবে এবং মেধার মান, ইন্টেলিজেন্সের মানও বৃদ্ধি পাবে। পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সাথে উত্তর লিখতে পারবে। সংক্ষেপে আমি বললাম যে SQ3R মানে শুধু পড়া নয়, এটি হলো মস্তিষ্ককে তথ্যের সাথে সরাসরি যুক্ত করা। এই পদ্ধতিটি যদি ছাত্রছাত্রীরা ফলো করে, তাহলে কঠিন বিষয়ও তাদের খুব সহজে তাদের হাতের মুঠোয় চলে আসবে। এই পদ্ধতিটা যেভাবে আমি ব্যাখ্যা করলাম, তোমরা যদি আরও 1-2 বার মন দিয়ে এই টপিকটা শোনো, তাহলে আশা করব তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা শিক্ষা জীবনে অনেক বেশি সাফল্য পাবে।